মিস, আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও লাগেনি তো? বলে মেয়েটির দিকে হাত বাড়িয়ে দেয় ইরফান। মেয়েটির মনে আশার আলো ফোটে। সে একবার ইরফানের হাতের দিকে তাকিয়ে আবার মুখের দিকে ছোট ছোট চোখ করে চেয়ে রইল। কে রে শালা, তুই এখানে এসে হিরোগিরি দেখাচ্ছিস? বখাটেদের মধ্যে একজন বলে উঠল। মেয়েটি তখন দ্রুত ইরফানের হাত ধরে উঠে দাঁড়ায়। ভয়ে মেয়েটির হাত পা কাঁপতে থাকে। ইরফান এক হাত দিয়ে মেয়েটির কাপা হাত ধরে আছে, আরেক হাত দিয়ে বাজে বকা ছেলেটির মুখে ঘুষি দেয়। ছেলেটি ছিটকে পড়ে যায়। নোংরা, কাপুরুষ কোথাকার একটা মেয়েকে একা পেয়ে অসভ্যতা করার চেষ্টা করা কত বড় জঘন্য কাজ, আজ আমি তোদেরকে শিখিয়ে দেব। রাগে ইরফানের মুখ অগ্নিমূর্তি ধারণ করে। বাকিরাও এগিয়ে আসতে নিলে ইরফান বাইক থেকে নেমে ফাইট করতে থাকে। এক পর্যায়ে একটি ছেলে ছুরি বের করে। ধস্তাধস্তির মাঝে হঠাৎ ইরফানের হাতে ছুরিটা লাগে। ইরফানের হাত থেকে রক্ত বের হতে থাকে। এটা দেখে মেয়েটা অনেক ঘাবড়ে যায়। হঠাৎ জোরে জোরে চিৎকার করে মেয়েটা বলতে থাকে, পুলিশ পুলিশ, পুলিশ এসেছে। হঠাৎ পুলিশের নাম শুনে বখাটে ছেলেরা ভয় পেয়ে দ্রুত পালাতে থাকে। তখন ইরফান পিছনে ফিরে দেখে ইশারায় মেয়েটিকে বলে, কই পুলিশ? কোথায় পুলিশ? মেয়েটি বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে আর হাঁপাতে থাকে। ইরফান বুঝতে পারে ছেলেগুলোকে ভয় পাওয়ানোর জন্য এমনি এমনি মেয়েটা পুলিশের নাম নিয়েছে। যাক, আপনার বুদ্ধিটা কাজে লেগেছে। তবে এটা আমাকে স্বীকার করতেই হবে, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট গার্ল, বলে ইরফান কপালে আসা চুলগুলো পিছনে ঠেলে দিয়ে মুচকি হাসে। মেয়েটা সামনে এগিয়ে এসে ইরফানের হাতের দিকে ইশারা করে বলে, আপনার তো অনেকটা কেটে গেছে। এসব কিছুর জন্য আমার নিজেকে দায়ী মনে হচ্ছে। আমার জন্যই আপনার এতটা ক্ষতি হল, দুঃখী ফেস করে বলল। ইরফান হাতের দিকে তাকিয়ে হালকা হেসে বলে, এটা তেমন কিছুই না, মেডিসিন নিলেই ঠিক হয়ে যাবে। আর কাউকে হেল্প করা আমার নৈতিক দায়িত্ব। চলুন আপনাকে বাসায় পৌঁছে দিই। মেয়েটা আর দ্বিমত করেনি। মেয়েটা যেন এটারই অপেক্ষা করছিল। ইরফানকে চেনে না, তারপরও এইটুকু সময়ের ভেতর ইরফানের প্রতি অগাধ বিশ্বাস জন্মেছে। আর যাই হোক, এই ছেলের দ্বারা কখনো খারাপ কিছু হতে পারে না। আপনার হাত থেকে তো ব্লাড পড়ছে, আগে আপনার ট্রিটমেন্ট নেওয়া জরুরি। সমস্যা নেই, আমি বাসায় গিয়ে ড্রেসিং করে নেব। মোবাইলের দিকে তাকিয়ে ইরফান বলে, দেরি হয়ে যাচ্ছে, আপনার ফ্যামিলির সবাই টেনশন করবে, তাই কথা না বাড়িয়ে এখন আমরা যাই। কি বলুন? দুই আঙ্গুল দিয়ে কপালে স্লাইড করে বলে। তা মিস, আপনার নামটাই তো জানা হলো না। বাইক চালাতে চালাতে ইরফান বলে। আলিশা আমার নাম। আগে পিছনে কিছু নেই। ঠোঁট কামড়ে হালকা হেসে ইরফান বলে। না মানে এমএসটি আলিশা নুসরাত। আলিশা বলেই সবাই ডাকে। ওহ, ছোট করে ইরফান বলল। আপনার এইভাবে এই সময় একা একা বের হওয়া একদম ঠিক হয়নি কিন্তু। আমি বান্ধবীর বাসা থেকে ফিরছিলাম, ওরা আমাকে বাসায় ড্রপ করতে চেয়েছিল, আমিই নিষেধ করেছিলাম। ভাবছিলাম একটু সামনে এগিয়ে আসলেই রিকশা পাব, কিন্তু ব্যাড লাক হওয়ায় রিকশা পাচ্ছিলাম না। আর তখন এটা বলতে বলতে আলিশা থেমে যায়। ইরফান বুঝতে পারে আলিশার সেই মুহূর্তের কথা মনে হওয়ায় ভয় পাচ্ছে। তখন ইরফান বিষয়টা স্বাভাবিক করার জন্য বলে, আচ্ছা থাক মিস আলিশা, আর বলতে হবে না। তা আপনি কিসে পড়াশোনা করছেন? আমি রাবিতে সেকেন্ড ইয়ারে পড়ি। অ্যাপ্লাইড ফিজিক্স, ফলিত পদার্থবিদ্যা। ওহ, দ্যাটস গুড। ভালো সাবজেক্ট। আমি পড়ছি তখন ম্যান্ডি এসে আমার পায়ের কাছে লেজ উঁচু করে ঘুরছে। আহ ম্যান্ডি, কি হয়েছে? পড়ছি তো আমি। এখন বিরক্ত করো না তো বেবি। পড়াটা শেষ করে তোমাকে কোলে নিব।
আমার কথায় ও কি বুঝল কে জানে, শুধু চোখ করে চেয়ে রইল। ম্যান্ডির মুখের দিকে তাকিয়ে আমার খুব মায়া হল। ওহ বাবু, বুঝতে পেরেছি তোমার খুব ক্ষুধা পেয়েছে, সেই জন্য তুমি এরকম করছো। চলো তোমাকে খাবার দেই। কিচেন থেকে ক্যাটফুড নিয়ে বাটিতে ঢেলে ম্যান্ডিকে খেতে দিলাম। ঈশিতা, ইরফান এখনো আসছে না যে? ও তো কখন ফোন করে বলেছিল আধা ঘন্টার মধ্যে চলে আসবে, কিন্তু 2 ঘন্টা হতে চলল, এখনো আসছে না কেন? চিন্তিত হয়ে মম কথাগুলো বলে। ঠিক বলেছ মম, তুমি টেনশন করো না, আমি ফোন করে দেখছি। আমি ফোন নিয়ে ভাইয়ার নাম্বারে ডায়াল করে। হ্যাঁ ভাইয়া। কোথায় তুই? ও আচ্ছা, তাহলে তাড়াতাড়ি আয়। মম টেনশন করছে। ওকে বাই। মম চিন্তা করো না তো। ভাইয়া বলল ও ওর বন্ধুদের সাথে আছে, একটু পরই চলে আসবে। ভেতরে আসুন না প্লিজ। আপনি এত বড় উপকার করলেন আমার। আপনাকে যদি বাসায় না নিয়ে যাই আম্মু শুনলে বকবে আমাকে। মিষ্টি হেসে আলিশা ইরফানকে কথাগুলো বলে। আচ্ছা ঠিক আছে, চলুন। আর এইমাত্র তো দেখলেনি আমার বাসার সবাই টেনশন করছে, ছোট বোন ফোন করে বলল। প্রমিজ করছি বেশিক্ষণ দেরি করাবো না, আলিশা বলে। ওকে তবে চলুন, ইরফান বাইক থেকে নামতে নামতে বলল। এক ভদ্র মহিলা দরজা খুলে দিল। আলিশা, কি হয়েছে? এত দেরি হলো যে আসতে? আর কতবার ফোন দিচ্ছি, ফোন তুলছিলি না কেন? ঠিক আছিস তুই? সামনে ইরফানের দিকে তাকিয়ে, আর এই ছেলেটা কে? ওহ, আম্মু আসতে একসাথে এতগুলো প্রশ্ন করলে কিভাবে উত্তর দেব বলো? আলিশা শর্টকাটে যা যা ঘটেছে সব বলল তহমিনা বেগমকে। বাবা, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব আমার জানা নেই। আন্টি, এভাবে বলবেন না প্লিজ। আপনি আমার গুরুজন। এটা আমার রেসপন্সিবিলিটি ছিল কারো বিপদে সাহায্য করা। আচ্ছা বাবা, তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা আনছি বলে তাহমিনা বেগম ওখান থেকে চলে গেলেন। আলিশা ইশারায় ইরফানকে বসতে বলে ভিতরে গিয়ে ফার্স্ট এইড বক্স এনে ইরফানের সামনে বসল। ইরফানের হাতে ড্রেসিং করে ব্যান্ডেজ লাগিয়ে দিল। তহমিনা বেগম নাস্তা নিয়ে ইরফানকে খেতে দিলেন। আর বললেন, আলিশা, তুই যদি পিউদের বাসা থেকে বেরোনের আগে বাবুর কাছে ফোন করতি, তাহলে বাবু গিয়ে তোকে নিয়ে আসত। তহমিনা বেগমের কথা শুনে ইরফান ওনার দিকে তাকায়, তখন আলিশা বলে, বাবু মানে আমার ভাইয়াকে আম্মু বাবু বলে ডাকে। আমরা 3 ভাই বোন, ভাইয়া বড়, আমি মেঝো, আর ছোট একটা বোন আছে ক্লাস 7-এ পড়ে, আরিশা ওর নাম। ইরফান খাবার খেতে খেতে ছোট করে বলে, ওহহ, আচ্ছা আন্টি, আমি এবার আসছি বলে ইরফান যেতে নিলে তাহমিনা বেগম বলে, দাঁড়াও বাবা, 1 মিনিট দাঁড়াও। তুমি আমাদের এত বড় উপকার করলে, মাঝে মাঝে তোমার সাথে কথা বলবো, তাই কিছু না মনে করলে তোমার ফোন নম্বরটা দাও। ঠিক আছে আন্টি। এটা কোনো ব্যাপার হলো বলে ইরফান ফোন নাম্বার দিয়ে গটগট করে বেরিয়ে আসল। আলিশা ইরফানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। সোফায় বসে কার্টুন দেখছি আর পপকর্ন খাচ্ছি। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দেখি ভাইয়া। ভাইয়া, তোর আজ এত দেরি হলো যে? আমি কপাল কুঁচকে পপকর্ন চিবাতে চিবাতে বলি। এমনি তেমন কিছু না বলে ভাইয়া হাত দিয়ে কপালের ঘাম মুছতে যাবে, তখনই দেখি ভাইয়ার হাতে ব্যান্ডেজ। এই ভাইয়া, তোর হাতে কি হয়েছে? ব্যান্ডেজ কেন? চিন্তিত হয়ে প্রশ্ন করি। তেমন কিছু না, বাইকের সাথে একটু লেগেছিল তাই আর কি। ভাইয়ার উত্তর শুনে আমি সন্তুষ্ট হতে পারলাম না। কেমন জানি ভাইয়াকে দেখে মনে হচ্ছিল ও কিছু একটা লুকাচ্ছে। ইস্যু বুড়ি, তুই এটা আবার মমকে বলতে যাস না। মম শুধু শুধু টেনশন করবে। আর আমি খেয়ে এসেছি, তাই এখন ডিনার করব না। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আমাকে একদম খাওয়ার জন্য ডাকবি না,
বলে ভাইয়া ওর রুমে চলে গেল। আমি চুপ করে রইলাম। ভাইয়ার কথাও ঠিক, মমকে বললে মমো টেনশন করবে। কিন্তু আমার কেন জানি বারবার মনে হচ্ছে ভাইয়া কিছু লুকিয়েছে, সেই জন্য দ্রুত রুমে চলে গেল, যাতে আমি ধরতে না পারি। পরে এসব নিয়ে ভাবব, যাই আমার প্রিয় ডোরিমনটা আগে দেখে নিই বলে সোফায় বসে পড়লাম। পরের দিন মেডিকেলে যাওয়ার জন্য বের হব, তখন দেখি ফোনে একটা মেসেজ এসেছে। মেসেজটা ওপেন করে দেখি, আমি বাসা থেকে বের হয়ে নিচে তোমার জন্য ওয়েট করছি, তুমি 5 মিনিটসের মধ্যে রেডি হয়ে চলে আসো। ইহান মেসেজ করেছে। আজকাল ইহানের সামনে গেলে কেমন জানি আমার অস্বস্তি হয়। সামনাসামনি ওর চোখের দিকে তাকাতে পারি না। কেমন একটা অনুভূতি হয় সেই সময়ে, যে অনুভূতিটা আমার কাছে সম্পূর্ণ নতুন। আমি দরজা খুলে বাইরে বের হয়েছি, অমনি ম্যান্ডিটাও আমার পিছু পিছু বাইরে এসেছে। ম্যান্ডি সোনা, ভিতরে যাও, আমি কিছুক্ষণ পরেই চলে আসব তো বেবি। তখনই পাশ থেকে কেউ বলে উঠল, ম্যান্ডি, মাম্মামের কথা শুনো, আর এখন তোমার মাম্মাম তোমার পাপার সাথে মেডিকেলে যাবে, তাই তুমি বাসায় চলে যাও কেমন। ইহানের কথা শুনে আমি ওর দিকে বড় বড় চোখ করে তাকাই আর বলি, আপনি না কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছেন, দিন দিন আপনি ঠোঁট কাটা স্বভাবের হয়ে যাচ্ছেন, কোনো কিছু আপনার মুখে আটকাচ্ছে না। ইহান হালকা হেসে চুলের মধ্যে আঙুল চালনা করে বলে, সেটা তো তোমারই জন্য হয়েছি। এখন আমার নিজের উপর খুব আফসোস হচ্ছে কেন যে নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। আমি কপাল কুঁচকে প্রশ্ন করি, কিভাবে? এই বিয়েটা 2 বছর পরে করব বলেছিলাম, হুট করে বলে ফেলে বড় ভুল হয়েছে। আর আপনি যদি সেই সময় এটা না বলতেন, তাহলে কি এমন ভালো হতো? তুমি নিজেই শিশুদের মতো প্রশ্ন করবে, আর আমি তার ব্যাখ্যা দিতে গেলেই তুমি আমাকে শেমলেস বলবে। আমি আর কথা না বাড়িয়ে দ্রুত নিচে নেমে গেলাম। কোনো কথা না বলে সোজা বাইকে বসে পড়লাম। এর সঙ্গে কথা বলা মানেই নিজে থেকে অস্বস্তি ডেকে আনা। ইহান বাইকে বসে পিছন ফিরে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, গুড গার্ল। মেডিকেলে এসে ফারিয়ার সাথে দাঁড়িয়ে আছি। ফারিয়া বলল, ক্লাস হবে না, সবাই রিহার্সেল করবে। ফারিয়া আমাকে টেনে হলো রুমে নিয়ে গেল, ওখানে নাকি সবাই রিহার্সাল করবে। ওখানে গিয়ে দেখি ইহান, সাহেল, নীরা, রাকিব আরও অনেকে আছে, শুধু লিজাকে দেখতে পেলাম না। এই ঈশিতা কোনো গানে নাচব, গানটা একটু সিলেক্ট করে দে না। আমি একটু ভেবে উমম, সাকি সাকি গানে নাচতে পারিস? আমার কথা শুনে ফারিয়া রাগী লুকে তাকিয়ে আছে। আচ্ছা তাইলে এটা বাদ, দিলবার দিলবার কেমন হয়? এটা শুনেও ফারিয়ার পছন্দ হয়নি, আমার উপর আরও রেগে গিয়েছে। আচ্ছা বাবা ঠিক আছে, আমি একটু ভেবে বলছি কেমন। আমি চোখ বন্ধ করে নিয়ে ভাবছি, তারপর যখন চোখ খুলেছি, তখন ইহান আমার চোখের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, ওই তোর মায়াবী চোখ। এটা শুনে আমি সহ সবাই ইহানের দিকে অবাক হয়ে আছি। তখন ইহান বলে, ওই তোর মায়াবী চোখ, কাজল হয়ে যাব। একটা গান আছে না ফারিয়া, তো তুমি চাইলে সেই গানটা বেছে নিতে পারো। আমি শুধু বললাম বাকিটা তোমার ইচ্ছে। ফারিয়া সাথে সাথে খুশিতে বলে উঠে, থ্যাঙ্কস ভাইয়া, এত সুন্দর একটা গান সিলেক্ট করে দেওয়ার জন্য। একদম পারফেক্ট গান সিলেক্ট করে দিয়েছেন। আমি ফারিয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি, আর ওর কাণ্ডগুলো দেখছি। তবে আমার মনে হল ইহান পরে কথা ঘুরিয়ে নিয়েছে, তখন সবার মুখের রিয়াকশন দেখে মনে হচ্ছে না, বরং আমি শিওর, কারণ এখনও ইহান আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। ইহান তুই কোনো গান গাইবি ঠিক করেছিস? সাহেল ভাইয়া ইহানকে বলে, আমারটা সিক্রেট থাকবে, বলা যাবে না এখন,
বলে ইহান বেঞ্চের উপর গিয়ে বসে পড়ে। ফারিয়া সহ বাকিরা প্র্যাকটিস করছে। আমি ফারিয়াকে বললাম চলে যাই। না, ও কিছুতেই আমাকে যেতে দিল না। ওর সাথেই নাকি যেতে হবে। অনেকক্ষণ বসে সবার রিহার্সাল দেখে একটু বাইরে এসেছি, তখন কেউ একজন আমার হাত ধরে টেনে একটা ফাঁকা রুমে নিয়ে আসলো। আমি হাত ছাড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না। আমার সামনে দেখি। এভাবে আমাকে এখানে আনার কারণ কি? তোমাকে এভাবে এখানে আনতে তুমি বাধ্য করেছ আমায়। আমার দুই বাহু চেপে ধরে রাগে ফুঁসতে ফুঁসতে লিজা উত্তর দেয়, হাউ ফানি। তাচ্ছিল্য হেসে আমি বলি, আমি বাধ্য করেছি। কিভাবে শুনি? লিজা আমার হাত ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে কয়েকবার নিঃশ্বাস ছেড়ে। আমি অনেক ধৈর্য ধরেছি কিন্তু আর নয়, আর তোমাকে ইহানের পাশে সহ্য করতে পারছি না বলে লিজা জোরে বেঞ্চে লাথি দেয়। তুমি কি ভেবেছ আমি কিছু জানি না? তুমি রোজ রোজ ইহানের বাইকে আসা যাওয়া করো। আমি চুপ করে ছিলাম এই নয় যে সব কিছু মেনে নেব। আমি বুঝতে পারছি না আপনি এসব আমাকে কেন বলছেন। আপনার যদি কিছু বলারই থাকে তবে সেটা ইহানকে গিয়ে বলুন, ও কেন আমাকে নিয়ে আসে যায়। এটা বলে আমি চলে আসতে নিলে লিজা আমার হাত ধরে বলে, আমার কথা এখনো ফিনিশ হয়নি। আর তোমার আচরণ দেখে আমি অবাক হচ্ছি। তুমি আমাকে ইগনোর করে চলে যাচ্ছ। আমি ভাবলেশহীনভাবে জবাব দেই, আপনার কোনো কথার উত্তর দেওয়ার জন্য আমি বাধ্য নই। এও যে সিনিয়র হিসেবে কিছু বলার থাকলে বলতে পারেন। এছাড়া অন্য কোনো পার্সোনাল ব্যাপারে কিছু বলতে আমি ইন্টারেস্টেড নই। স্যাট আপ। ইহান আমার সাথে ডুয়েট গাইবে। লিস্টে নাম পর্যন্ত দেওয়া হয়েছিল। সেখানে তুমি কি করলে? আমি কালকে একটু আগে বাসায় চলে গিয়েছিলাম। আর এই সুযোগটাই তুমি কাজে লাগিয়েছ। আমার না থাকার মুহূর্তে তুমি ইহানকে বলে আমার নাম কেটে তুমি ইহানের পাশে তোমার নামটা জুড়ে দিলে। ভুল বলেছেন আপনি, আমি নই, স্বয়ং ইহান নিজে কেটেছে আপনার নাম। আর নাচ গান এসবে আমার কখনোই আগ্রহ ছিল না, বরং এটা আমি বাধ্য হয়েই করছি। বাধ্য হয়ে মানে? তুমি কি বলতে চাইছ ইহান তোমাকে বাধ্য করেছে? এই সব মিথ্যে কথা আমাকে বলে লাভ নেই। আমি জানি তুমি ইহানকে দিয়ে এসব করাচ্ছ। একটা কথা কান খুলে শুনে রাখো, ইহান আমার ছিল আর ভবিষ্যতেও শুধু আমারই থাকবে। আমরা শুধু ফ্রেন্ড নয়, এর থেকেও বেশি কিছু। লিজার কথায় মুহূর্তেই আমার মনটা খারাপ হয়ে গেল। সত্যি কি বেশি কিছু? তবে আমার তো ইহানকে দেখে কখনো মনে হয়নি লিজার প্রতি ইহানের আলাদা কোনো ফিলিংস আছে। লিজা ডেভিল হাসি দিয়ে বলে, কি ভাবছ এত? এই দেখো। ওর ফোন বের করে ইহানের সাথে ওর তোলা সেলফি আমাকে দেখাতে থাকে। একটা ছবিতে ইহান লিজার হাত ধরে আছে। এটা দেখে আমার হৃদয় জুড়ে যেন কালবৈশাখীর ঝড় শুরু হলো। তারপরও আমি নিজেকে শক্ত করে ভাবলাম ওনারা তো বেস্ট ফ্রেন্ড। পাশাপাশি পিক তুলতেই পারে, এটা নিয়ে সিরিয়াস হওয়ার তেমন কিছু নেই। আমার ভাবনার মাঝে কারো আসার শব্দ শুনে আমি আর লিজা দুজনে দরজার দিকে তাকাই, দেখি নীরা আপু আসছে। এই লিজা, তুই এখানে কি করছিস? আর ঈশিতা, তুমিও বা এখানে কেন? কিছু না নীরা, কেউ একটু বেশিই উড়ছিল, তাই তাকে একটু এলার্ট করছিলাম আর কি। লিজার কথা শুনে নীরা কিছুটা আন্দাজ করতে পারে। বিষয়টা স্বাভাবিক করার জন্য নীরা দ্রুত বলে, ঈশিতা, তোমাকে তো ফারিয়া খুঁজছে কখন থেকে। ওকে, আমি আসছি বলে লিজার দিকে একবার তাকিয়ে চলে আসলাম। লিজা, তুই মনে হয় বেশি বাড়াবাড়ি করে ফেলেছিস। আমি আসতে গিয়ে তোর কথা কিছু শুনেছি। তুই ঈশিতাকে এটা কেন বললি তোর আর ইহানের মাঝে আলাদা সম্পর্ক আছে?
এটা ইহান যদি শোনে তবে আমার মনে হয় ও কিন্তু খুব রিয়াক্ট করবে। তুই একদম ঠিক করিসনি এসব বলে। ঈশিতা ইহানের কাজিন, আর আমার যা মনে হয় ইহান ঈশিতার প্রতি খুব প্রসেসিভ। ইহান যদি কখনো জানে তুই ঈশিতার সাথে মিসবিহেভ করেছিস তবে ও তোর সাথে ফ্রেন্ডশিপটাই ভেঙ্গে না দেয়। স্টপ নীরা, স্টপ। লিজা দুই হাত দিয়ে কান চেপে ধরে, জোরে জোরে বলতে থাকে, তুই আমার ফ্রেন্ড হয়ে ওই ঈশিতার হয়ে কথা বলছিস কেন? আমি বুঝতে পারছি না। আমি ওই মেয়েকে তো দেখে নিব। আই উইল টিচ হার এ লেসন। উহহ, এই রাগী লিজাটা যে কি করবে। যাই হোক, আমাদের সবার বন্ধুত্ব যেন ঠিক থাকে। নীরা মনে মনে বলতে থাকে, চল এখানে এইভাবে থাকবি নাকি? বাকিরা কোথায়? যেতে যেতে লিজা বলে, এখন ব্রেক হচ্ছে তাই সবাই সবার ক্লাসরুমে গিয়ে বসে আছে। ব্রেকের পর আবার 1 ঘন্টা রিহার্সাল করে দেন বাসায় যাওয়া। আমি মনটা খারাপ করে বেঞ্চের উপর মাথা দিয়ে বসে আছি। আর ফারিয়া তখন থেকে বকবক করেই যাচ্ছে, এই ঈশিতা তুই কথা বলছিস না কেন? তুই আমার প্র্যাকটিস দেখা বাদ দিয়ে হঠাৎ কোথায় গিয়েছিলি? কোথাও না, ওখানে গরম লাগছিল তাই একটু বাইরে গিয়েছিলাম। ঠোঁট উল্টিয়ে ফারিয়া বলে, ওহ। এখন আমার শুধু লিজার বলা কথাগুলোই মনে হচ্ছে। লিজা আমাকে এটা বলেছে আমি গানের গ জানি তো যে ইহানের সাথে গাইব। শেষে না দর্শকের কাছে ট্রল হতে হয় গাইতে গিয়ে। লিজা উপহাস করে বলছে, আমি লিজাকে এটা নিয়ে কোনো কিছু বলিনি। তবে মনে মনে প্রতিজ্ঞা করেছি আমিও লিজাকে গান গাইয়ে প্রুভ করে দেব। হুহ। ইহান ফোন স্ক্রুল করছে, সাহেল পা টান করে শটান হয়ে বেঞ্চের উপর চোখ বন্ধ করে শুয়ে আছে। প্র্যাকটিস করতে গিয়ে ও বেচারা পুরাই হাঁপিয়ে গেছে। আহিল, রাকিব ভাই বেঞ্চের উপর বসে আছে। আরে মামা, এইটুকুনিতেই হাঁপিয়ে গেলে বিয়ের পর কি অবস্থা হবে তোর? আহিল হাসতে হাসতে সাহেলকে উদ্দেশ্য করে বলে। সাহেল উঠে বসে বলে, চুপ করবি তুই। এই ইহান আমাকে এমনভাবে ফাঁসিয়ে দিয়েছে যে এখন না পারছি ফেলতে আর না পারছি হজম করতে। ফোন স্ক্রুল করতে করতে ইহান বলে, হজম করে নেওয়াটাই বেটার হবে তোর জন্য। ইহানের কথার মাঝেই লিজা আর নীরা এসে ওদের পাশে বসে। ইহান, তুই তোর সিদ্ধান্তটা চেঞ্জ কর। ইহানকে লিজা বলে। লিজা, তুই ভালো করেই জানিস আমি একবার যা করি পুনরায় তা উঠিয়ে নেই না। তাহলে প্রথমে তো আমার নাম ছিল, পরে ঈশিতার নাম কেন দিলি? তোর নাম আমি দেয়নি, সেটা তুই নিজে দিয়েছিলি। ইহানের কথা শুনে লিজা আর কিছু বলে না। ও ভালো করেই জানে ইহান যা করে নিজের ইচ্ছায় করে, জোর করে ওকে দিয়ে কখনো কিছু করানো পসিবল না। লিজা বেবি, টেনশন বাদ দাও, তুমি তো খুব ভালো ফোঁস করতে পারো। তাই তুমি আর আমি মিলে নাগিন ডান্স দেব। আহিলের কথা শুনে লিজা আহিলকে চড় দিতে গেলে আহিল সরে যায় আর রাকিবের গায়ে গিয়ে চড়টা লাগে। এই লিজা, আমাকে মারলি কেন? সরি রাকিব, তোকে না, এই বেয়াদবটার মুখে চড়টা দিতে গিয়ে তোর লেগেছে। লিজা, তুই তো আমার সর্বনাশ করে ফেলেছিলি আর একটু হলেই। তোর হাত যে কাঠ, ওই হাত দিয়ে আমাকে চড় দিলে নিশ্চিত আমার একটা না একটা দাঁত পড়ে যেত। আর আমি মোবাইলে ফেস লক দিয়েছি 32টি দাঁত বের করে, এখন একটা দাঁত পড়ে গেলে আমার মোবাইলের লক খুলতাম কিভাবে? কপাল কুঁচকে আহিল বলে। ভালো হতো দাঁতগুলো ফেলতে পারলে। লিজা দাঁতে দাঁত চেপে বলে। মোবাইলের লক খুলতে না পারলে তোর বাপের থেকে যৌতুক হিসেবে টাকাটা তুলতে হতো। আহিল বলে। আচ্ছা গাইস, ব্রেক টাইম ওভার হয়ে গেছে বলে ইহান উঠে দাঁড়ায়। চল বাকি কাজ করে বাসায় যেতে হবে। ইহান হলো রুমে এসে ঈশিতাকে সবার আড়ালে খুঁজতে থাকে।
সবাই যখন প্র্যাকটিস করছিল তখন ঈশিতা রুম থেকে বের হয়েছিল। এরপর আর ঈশিতার সাথে দেখা হয়নি ইহানের। ইহান ফারিয়ার কাছে গিয়ে বলে, ঈশিতাকে দেখছি না, ও চলে গিয়েছে নাকি? চিন্তিত হয়ে বলে, ভাইয়া ঈশিতার নাকি হেডেক হচ্ছে, তাই ও এইমাত্র চলে গেল। হয়তো এখন ও গেট অবধি গিয়েছে। ওর হেডেকের কথা শুনে ওকে আমি আর আটকাইনি। আচ্ছা ঠিক আছে, বলে ইহান দ্রুত নিচে নেমে যায়। ইহান গিয়ে দেখে ঈশিতা রিকশাতে উঠবে। ইহান ঈশিতার হাত ধরে বলে, বাইকে বসো, তোমার হেডেক হচ্ছে, আমাকে কেন বলনি? আমি একাই যেতে পারব। হাতটা ছাড়ুন। ইহান ঈশিতার দিকে তাকিয়ে লক্ষ্য করে ওর মনটা খারাপ। ঈশিতা, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? কেউ কিছু বলেছে তোমায়? নামটা বলো, তার কে বলেছে? আর কি বলেছে? চোখ মুখ শক্ত করে কথাগুলো ইহান বলল। না, কেউ কিছু বলেনি। আর আমার কিছু হয়নি। আমি নিজে থেকে লিজার কথাগুলো বলতে চাই না ইহানকে, সময় গেলে এমনি সব প্রুভ হবে আসলে ইহান নিজেই কি চায়। আমি ভাবছি। তখন ইহান বলে, ওকে, তাহলে বাইকে বসো, আমিও বাসায় যাব এখন। আপনি বুঝতে পারছেন না কেন? আমি একাই যেতে পারব। তুমি এখন রাস্তায় সিন ক্রিয়েট করতে চাচ্ছ, ওকে ফাইন, আমার কোনো প্রবলেম নেই। তুমি নিজে থেকে না বসলে আমি তোমাকে কোলে নিয়ে বসাবো বাইকে। ইহানের কথা শুনে আমি অবাকের চরম সীমায় পৌঁছে যাই। আর ভাবতে থাকি এর দ্বারা এটা অসম্ভব কিছু নয়। তার চেয়ে বরং নিজে থেকে গেলে অন্তত সবার সামনে মানসম্মানটা বাঁচবে। ইহান ভ্রু উঁচিয়ে ইশারা করে বলে, কি করবে? আমি শেষমেশ নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বাইকে বসলাম। এটা তো বাসায় যাওয়ার রাস্তা নয়। কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? চুপ করে থাকো, সময় হলেই দেখতে পাবে। একটা রেস্টুরেন্টের সামনে বাইক থামিয়ে সানগ্লাস পরতে পরতে বলে, কি হলো, নামো। তোমাকে তো প্রতিটি পদে পদে ইনভাইট করে বলে দিতে হয়। নিজে থেকে চোখ দিয়ে দেখে কিছুই করতে পারো না নাকি? সব সময় আমার আদুরে কথা শোনার জন্য ইচ্ছে করে এমনটা করো? আজব, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। মোটেই এরকম নয়। এরকমটা হলে আমার অবশ্য ভালোই লাগবে, বলে মিটমিট করে হাসতে থাকে। আমাদের এখানে আসার কারণ কি? এই যে এখনো তুমি আমার কথা শোনার জন্য প্রশ্নটা করলে। কারণ তুমি কি এটাও জানো না যে রেস্টুরেন্টে মানুষ কি জন্য আসে? ওহহ, আল্লাহ, এর সাথে কথা বলাই বেকার। বিড়বিড় করে বলতে থাকি আমি। ইহান খাবার অর্ডার করল। খাবার শেষ করে বসে আছি আমি। ইহান বিল পে করতে গেছে। কি হলো, আপনি আবার এখানে এসে বসলেন কেন? বাসায় যাব। মমো টেনশন করবে, দেরি হয়ে যাচ্ছে তো। খাবার শেষ করলাম, এখন তোমার সাথে গল্প করব, দেন বাসায় যাব। আমি ওর কথা শুনে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লাম। শোনো, আমার মনে হয় তুমি নোরা ফাতেহির ফ্যান। আজব, আপনার এরকম কেন মনে হলো? তখন তুমি দুইটাই ফারিয়াকে ফাতেহির গানের নাম বললে, এই জন্য বললাম আর কি। সেটা তো আমি ফারিয়াকে মজা করে বলেছিলাম, এছাড়া কিছুই নয়। ওহহ, আমি ভেবেছিলাম তুমি হট নোরা ফাতেহির ফ্যান। তবে তুমিও কিন্তু কম হট নও। আমি ইহানের কথা শুনে চোখ বড় বড় করে তাকাই আর বলি, রাগান্বিত হয়ে বলি, এসব কি ভাষা, ছি। ইহান ওর দুই হাত দিয়ে দুই কান ধরে শিশুর মতো ফেস করে বলে, সরি সরি। আমি ওর ফেস দেখে ফিক করে হেসে ফেলি। যাক বাবা, তুমি হেসেছ, তার মানে মাফ করেছ। বাই দা ওয়ে, রিহার্সেলের সময় তোমাকে বাইরে যেতে দেখলাম। আমি তোমাকে অনেক খুঁজলাম কিন্তু পেলাম না, কোথায় ছিলে তুমি? ভ্রু কুঁচকে ইহান প্রশ্নটা করে। কেন,
আপনি কি আমাকে মিস করছিলেন যে খুঁজতে গিয়েছিলেন? আমাকে মিস করেন নাকি? মিস করলে যদি নোটিফিকেশন যেত, তাহলে বুঝতে সারাদিন তোমাকে আমি কতটা মিস করি। এই কথাগুলো শুনে আমার মনে শীতল হাওয়া বয়ে গেল। অজানা ভালো লাগার অনুভূতি মন জুড়ে ঢেউ খেলে গেল। এসব ভাবনার মাঝে আপনার ফোনটা ভাইব্রেট থাকায় কেঁপে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আমার বেস্টু বনি কল করেছে। বনির সাথে অল্প কিছু কথা বলে দ্রুত ফোন রেখে ইহানের দিকে তাকিয়ে দেখি ও বিরক্ত হয়ে বসে আছে। এই তোমার বেস্টু আমার কোনো জন্মের শত্রু ছিল বলতো? দাঁতে দাঁত চেপে ইহান বলে। আজব। আমার ফ্রেন্ড আপনাকে চেনে না জানে না, ইভেন আপনি ওকে চেনেন না, তাহলে ও আপনার শত্রু হবে কিভাবে? আমারও তো সেম প্রশ্ন। যেই তোমার সাথে একটু রোমান্টিক মোমেন্ট স্পেন্ড করছি অমনি ফোন করে দিল সব স্পয়েল করে। ইভেন ওর জন্য আমার এনগেজমেন্টটা পর্যন্ত ভেস্তে যাচ্ছিল অল্পের চেয়ে। কপালে আসা এলোমেলো চুলগুলো এক হাত দিয়ে পিছলে ঠেলে বলল। আমি ইহানের কথা শুনে অবাক হয়ে ছোট ছোট চোখ করে বলি, ওর জন্য মানে হোয়াট? তোমার ফ্রেন্ডের নামটা তো উভলিঙ্গ। বনি নামটা না পুংলিঙ্গ আর না স্ত্রীলিঙ্গ। কারণ এই নামটা ছেলে মেয়ে দুজনেরই হয়। অনেক ছেলের নাম বনি আছে, আবার মেয়েরও। তো আমি তো তোমার বেস্টুকে ছেলে ভেবেছিলাম। আমি ইহানের কথা শুনে মাথায় হাত দিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বললাম, ছেলে ভাবলেন তাতে প্রবলেমটা কি? আর এনগেজমেন্ট ভাঙ্গার সম্পর্কই বাকি এর সাথে? তুমি আগে আমাকে কথাটা ফিনিশ করতে দাও, তাহলেই সব আনসার পেয়ে যাবে। ওকে বলুন। তোমার মনে আছে আমাদের এনগেজমেন্টের কিছুক্ষণ আগে তুমি ছাদে গিয়েছিলে এবং ফোনে কথা বলছিলে? হ্যাঁ, মনে থাকবে না কেন? বনির সাথেই তো কথা বলছিলাম। রাইট। তো আমি যখন ছাদে যাই তখন শুনতে পাই তুমি ইমোশনালি বলছো বনি আই মিস ইউ জানু এসব বলছিলে। তো এগুলো শুনে আর বনি নামটা কোনো ছেলের হবে ভেবে তখন আমার খুব রাগ হয়। সেই জন্য ইহানকে থামিয়ে দিয়ে আমি বলি, সেই জন্য আপনি এনগেজমেন্টটা ক্যান্সেল করতে বলেছিলেন, ঠিক তো? ইহান ঢোক গিলে বলে, হুম। তবে আরও একটা কারণ ছিল, সেটা তোমার না জানাই বেটার হবে। তারপরেও পরিস্থিতির শিকার হয়ে আপনি অবশেষে এনগেজমেন্ট করলেন। এখন আমার প্রশ্ন, আপনি কিভাবে এখন জানলেন যে বনি ফিমেল? ইয়াকে তো জানো, ও তোমার খুব ফ্যান। সব সময় বাসায় তোমার কথা বলেই যায়। কিছুদিন আগে তুমি এফবিতে কভার ফটো দিয়েছিলে বনির সাথে। তোমার কভার ফটো এনে ইয়া আমাকে দেখাচ্ছিল আর বলছিল এটা নাকি তোমার বেস্ট ফ্রেন্ড বনি। এটা শুনে আর পিকটা দেখে তো আমি 480 ভোল্টেজের শকট খেয়েছিলাম বলে বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে। ইহানের কথা আর ওর অবস্থা দেখে হেসে ফেলি। আচ্ছা হয়েছে, এবার চলুন যাওয়া যাক, মমো টেনশন করবে। উহু, খালামনি টেনশন করবে না। টেনশন করলে এতক্ষণ তোমার কাছে ফোন চলে আসত। আমি মুখে আঙ্গুল রেখে ভেবে বলি, হুম তাও ঠিক। আমার বাসায় যেতে কখনো লেট হলে মমো ফোনের পর ফোন দিতেই থাকে। তাহলে আজকে এখনো কেন একবারও দেয়নি? আজকে ফোন দিবে না কারণ তোমার মমো জানে তার মেয়ে তার জামাইয়ের সাথেই আছে, সো ফোন করে তাদেরকে বিরক্ত করবে না। খালামণির এতটুকু কমন সেন্স আছে, তোমার মতো তো সবাই মাথা মোটা নয়। আমি মাথা মোটা? এটা শুনে আমি ঠোঁট ফুলিয়ে রইলাম। গাল ফুলিয়ে ফুটবলের মতো করে রাখলে কেন? বলে ইহান ওর ফোন বের করে আমার ছবি তুলতে লাগল। আশ্চর্য, ছবি তুলছেন কেন? বলে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিই। গাল ফুলিয়ে রাখছিলে তখন তোমাকে দেখতে অনেক কিউট লাগছিল, তাই সেটা ফ্রেমে বন্দি করলাম। কারো ছবি তুলতে গেলে যে তার থেকে পারমিশন নিতে হয় সেটা আপনি জানেন না? অফকোর্স জানি।
অন্য কারো পারমিশন ছাড়া ছবি তোলা ঠিক নয়। কিন্তু আমি তো আমার নিজের হার্টের ছবি তুললাম, যাকে কিনা আমার বাম পাঁজরের হাড় দিয়েই তৈরি করা হয়েছে। সো এখানে অনুমতি নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনি এতটা শিওর হয়ে এখনই এসব কি করে বলছেন? বাই চান্স আমাকে থামিয়ে দিয়ে ইহান বলে। উহু, আমি ছাড়া তুমি অন্য কারো হওয়ার কোনো স্কোপ নেই। অলরেডি বুকড হয়ে গেছে। ইহান হাতের ঘড়ির দিকে তাকিয়ে। চলো এবার যাওয়া যাক। নাকি আমার সঙ্গ ছেড়ে তোমার যেতে ইচ্ছে করছে না? ইহানের কথা শুনে আমি দ্রুত বসা থেকে উঠে দাঁড়াই আর বলি, মোটেই এরকম নয়। আর যেতে যেতে বলি, আচ্ছা একটু আগে আপনি বলছিলেন মমো জানে আমি আপনার সাথে আছি। কিন্তু কিভাবে? আপনি মমোকে ফোন করে বলেছেন কখন? আমি ইয়াকে মেসেজ করেছিলাম, খালাম্নিকে বলার জন্য, ইয়া গিয়ে বলেছে। ওহহ। বাসায় এসে লম্বা একটা শাওয়ার নিয়ে শুয়ে আছি। রেস্টুরেন্টে ইহান বলেছিল এঙ্গেজমেন্টে ওর অমত থাকার পিছনে আরও একটা কারণ আছে। সেই কারণটা আমি ভাইয়ার থেকে শুনেছি কয়েকদিন আগেই। ইহানের আব্বু আর আমার ডাড বন্ধু ছিল। আর খালাম্নি আর খালু দুজনে পছন্দ করে বিয়ে করে, সেই জন্য ওনার শ্বশুর বাড়ির কেউ বিয়েটা মেনে নেয় না। আমরা আর ইহানরা পাশাপাশি ফ্ল্যাটে থাকতাম। ইহান আর আমার বিয়ে ছোটবেলায় ঠিক করেছিল আমাদের দুই ফ্যামিলি। ইহানের 10 বছর বয়সে ওর আব্বু হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা যায়। তখন হঠাৎ করে আমার ডাড ভেবে বসেছিলেন, একটা বাবা ছাড়া ছেলে ঠিকমতো নিজের পায়ে দাঁড়াতে পারবে কি পারবে না। আর ওর দাদুরাও ওদের পাশে নেই। নিশ্চয় ছেলেটা কখনোই বড় হয়ে ঈশিতার জন্য পারফেক্ট হতে পারবে না। এর মধ্যে ডাডের ট্রান্সফার হওয়ায় ঢাকা চলে যাই আমরা। ডাডের মধ্যে ওই দুশ্চিন্তা ঝেঁকে বসে আর ভাবতে থাকে, ইহানদের সাথে যোগাযোগ রাখলে কথা অনুযায়ী আমাকে ইহানের সাথে বিয়ে দিতে হবে। সেই ভয়ে ডাড আর কখনো যোগাযোগ রাখেনি খালাম্নিদের সাথে। তখন আমার বয়স 6 বছর ছিল। এসব কিছু আমার মনে নেই। কিন্তু ডাড যে আশঙ্কায় সম্পর্কে ফাটল ধরাল। কিন্তু বাস্তবে ঘটল ঠিক তার উল্টোটা। আমরা ঢাকা যাওয়ার কিছুদিন পরেই ইহানের দাদু এসে ওদেরকে কাছে টেনে নেয়। এই বাড়িটা বানিয়ে দেয়। আবার খালাম্নিও কলেজে জব পায়। আর ইহানও আরও প্রখর মেধাবী ছাত্র হয়। সব সময় সবকিছুতেই টপার হতে থাকে। এই জন্য ইহান এখনও আমার ডাডের উপর কিছুটা রাগান্বিত, যেটা ইহানের আচরণে আমি বুঝতে পারি। বাকি সবার মতো আমার ডাডের সাথে ইহান তেমন কথা বলে না। আর এরকমটা হওয়া অস্বাভাবিক নয়, বরং স্বাভাবিক। হঠাৎ কারো ডাকে চমকে উঠি। ভাবিপু কি করছো? কিছু না। দাঁড়িয়ে আছো কেন, বসো। আমি উঠে বসতে বসতে বলি, তা কেমন হলো তোমাদের প্রথম ডেট? মিট মিট করে হেসে ইয়া বলে। ইয়ার কথা শুনে আমি চোখ বড় করে তাকিয়ে বলি, এসব কি কথা ইয়া? আর আমরা শুধু রেস্টুরেন্টে লাঞ্চ করেছি, নট ডেটে গিয়েছি। ওহহ। ভাবিপু এটাকেই তো ডেট বলে, রেস্টুরেন্টে যাওয়া, পাশাপাশি বসে গল্প করা, বেড়াতে যাওয়া। তুমি এমন করছো যেন আমি তোমাকে রুম ডেটের কথা বলেছি মনে হয়। ইয়ার শেষের কথা শুনে আমি অবাক হয়ে যাই। এই তুমি তো মাত্র ক্লাস 8-এ পড়ো, এখনই এত সব জানো কি করে? হ্যাঁ, আমার ফ্রেন্ডদের অনেকের বয়ফ্রেন্ড আছে, ওরা ডেটিংয়ে যায় তো ওদের থেকেই জেনেছি। আর তুমি জানো ভাবিপু আমাদের ক্লাসের 2-1 জনের তো অলরেডি বিয়ে হয়েছে। তা তোমারও কি শখ নাকি পড়াশোনা বাদ দিয়ে বিয়ে করার? এই না না, একদম নয়। আমি তো পড়াশোনা শেষ করে দেন বিয়ে করব বলে খিলখিল করে হেসে উঠল। আমার ফেভারিট কালার কি? কোনো রকমের জুয়েলারি আমার পছন্দ, এসব থেকে শুরু করে আরও অনেক কিছু জেনে নিল। ইয়া, বুঝলাম না কিন্তু কেন আমি ওকে প্রশ্ন করলাম। ও বলল এমনি নাকি।
ভাবিপু বলো তো তোমার ম্যান্ডি এখন কোথায়? আমি কিছুক্ষণ ভেবে বলি, এখানে তো দেখছি না, ড্রয়িং রুমে কিংবা মমো-এর রুমে আছে হয়তো। উহু। দুই পাশে ঘাড় ঘুরিয়ে ইয়া বলল। আমি চিন্তিত হয়ে বলি, তাহলে কোথায়? আমাদের বাসায় ভাইয়ার রুমে আছে দেখলাম। ওখানে কখন গেল ম্যান্ডি? আমিও ঠিক জানি না। এখানে আসার আগে ভাইয়ার রুমে গিয়েছিলাম, তাই দেখতে পেয়েছি। আমি ছোট করে বলি, ওহহ। শুনলাম তোমাদের মেডিকেলে ফাংশন। তুমি আর ভাইয়া ডুয়েট গাইবে। তা তুমি প্র্যাকটিস করবে কখন? সেটা আমি এখনো শিওর জানি না। মেবি কাল থেকে। তবে তোমার ভাইয়া বলেছে বাসায় প্র্যাকটিস করবে। আমাদের গানটা বাকিদের কাছে সিক্রেট থাকবে। ওয়াও, দারুণ ব্যাপার। উচ্ছ্বসিত হয়ে ইয়া বলে। আরও কিছু সময় গল্প করে ইয়া বাসায় চলে যায়। রাতে ডিনার করে মমোকে বলি, মমো ম্যান্ডি খালামনিদের বাসায় কখন গিয়েছে, কিভাবে? মমো টেবিল পরিষ্কার করতে করতে বলে, বিকেলে আমি যখন ওদের ওখানে গিয়েছিলাম তখন আমার সাথে গিয়েছিল। আমার আর খেয়াল ছিল না ওকে আনার কথা। তুই যা, না হয় গিয়ে নিয়ে আয়, আমি তো কাজ করছি। আমি কিছু সময় ভেবে, থাক এখন অনেক রাত হয়েছে, সকালে গিয়ে আনব বলে রুমে চলে আসি। ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁই ছুঁই। চারিদিকে নিস্তব্ধতা, মাঝে মাঝে ঝিঝিপোকার ডাক শোনা যাচ্ছে, রুমে হালকা নিয়ন আলো জ্বলছে। শুয়ে এপাশ ওপাশ করছি, ঘুম আসছে না। হঠাৎ ফোনের স্ক্রিনে আলো জ্বলে উঠল, তাকিয়ে দেখি ইহানের নামটা জ্বলজ্বল করছে স্ক্রিনে। অজান্তেই আমার ঠোঁটের কোণে হাসি ফোটে। রিসিভ করে সালাম দিয়ে, জি বলুন। ঘুম আসনি এখনো? ছোট করে বলি, না। আপনি এই সময় ফোন দিলেন যে? ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমার সাথে কথা বলে মনটা ভালো করে নেই। আজব, আমার সাথে কথা বললে মন ভালো হয়ে যাবে মনে হয় আপনার? সাইকোলজিস্টদের মতে তুমি যদি কষ্টে বা টেনশনে থাকো তবে তোমার স্ত্রীর সাথে কথা বলো। কারণ স্ত্রীর আওয়াজ স্বামীর শরীরে অক্সিটোসিন নামক কেমিক্যাল নিঃসরণ করে, যার ফলে স্বামীর মন ভালো হয়ে যায়। তাই ভাবলাম তুমি তো আমার ফিউচার বেটার হাফ, তাই তোমার সাথে কথা বললে পুরাটা না হলেও কিছুটা মন ভালো তো হবে। কি বলো তুমি? আপনার এই বোকা বোকা কথা শুনে আশ্চর্য হওয়া ছাড়া কিছুই বলার নেই আমার। কেন, আমি ভুল কি বললাম? তুমি তো অলরেডি হাফ মিসেস ইহান হয়েছ। মিসেস ইহান কথাটি ইহানের মুখে মাদকতার মতো শোনাল। এটা শুধু একটা কথাই নয়, যার মধ্যে রয়েছে হাজারো ভালোলাগা আর ভালোবাসার অনুভূতি। ভোরের আলো ফুটেছে মাত্রই। ঘুম থেকে উঠে আলস্যতার রেশ কাটাতে বেকনিতে গিয়ে দাঁড়াই। রাস্তার দিকে দৃষ্টি যায়, এখনো লোক সমাগম হয়নি। হয়তো বেশিরভাগ মানুষ এখনো জাগেনি। ম্যান্ডির কথা হঠাৎ মনে হল। এ কয়দিনে আমি ঘুম থেকে উঠলে আমার সাথে সাথে ও উঠে আসে। তাই ভাবলাম এখন তো সকাল হয়েছে, যাই ম্যান্ডিকে খালামণির বাসা থেকে নিয়ে আসি। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখি মমো কিচেনে যাচ্ছে ভাইয়া, ডাড ওরা এখনো ওঠেনি। আমি খালামনিদের বাসার কলিং বেল চাপতেই ইয়া দরজা খুলে দিল। আমি মিষ্টি হেসে ইয়াকে বলি, গুড মর্নিং ইয়া। গুড মর্নিং, ভাবিপু। এসো ভিতরে এসো। আমি ভিতরে যেতে যেতে বলি, খালামনি উঠেনি? হ্যাঁ উঠেছে, নামাজ শেষ করে তাসবিহ পড়ছে। আমি ছোট করে বলি, ওহ, তুমি আজ হঠাৎ এত সকালে, এমনি না কিছু মনে করে? না মানে তোমাকে তো কত করে বলি, কিন্তু তুমি তো আসো না, সেই জন্য বলছি আর কি। না মানে ম্যান্ডি তো কাল থেকে তোমাদের এখানে আছে, তাই ওকে নিতে আসলাম আর কি। ওহ, ম্যান্ডি ভাইয়ার রুমেই আছে। কালকে রাতে ভাইয়া নিজে ক্যাটফুড এনে নিজে হাতে খেতে দিয়েছিল। তা তুমি বুঝি সকাল সকাল ঘুম থেকে উঠো?
হ্যাঁ, ছুটির দিন বাদে বলে হেসে ফেলে ইয়া। আমার সকাল 6:30 থেকে প্রাইভেট থাকে তো সেই জন্য। ওহো, আচ্ছা। তুমি তাহলে ম্যান্ডিকে একটু এনে দাও না ইয়া। তুমি যাও, সমস্যা নেই। ভাইয়া দরজা লকড করে না, তুমি ধাক্কা দিও, খুলে যাবে। আর ভাবিপু, আমি এখন রেডি হয়ে প্রাইভেটে যাব। আমার লেট হয়ে যাচ্ছে। ওকে, আমিই যাচ্ছি বলে উঠে ইহানের রুমের দিকে যেতে থাকলাম। দরজার সামনে দাঁড়িয়ে একবার ভাবলাম নক করব নাকি, এখন তো ঘুমিয়ে আছে, তার চেয়ে বরং চুপি চুপি গিয়ে নিয়ে আসি। এটাই বেটার হবে। যেমন ভাবা তেমন কাজ। দরজা খুলে তাকিয়ে দেখি ইহান ঘুমিয়ে আছে। আশেপাশে চোখ বুলিয়ে ম্যান্ডিকে খুঁজতে লাগলাম। অবশেষে দেখি ম্যান্ডি ইহানের বালিশের পাশে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। আমি পা টিপে টিপে বিছানার পাশে গিয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়লাম। আমার নিজের কাছে মনে হচ্ছে গুপ্তধন মনে হয় চুরি করতে আসছি, যে নার্ভাস হয়ে পড়ছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার সামনে ইহান শুয়ে আছে আর ম্যান্ডিটা ঠিক তারপর বালিশের পাশে। আমি ঝুঁকে দু হাত দিয়ে যেই ম্যান্ডিকে তুলতে যাব, অমনি ইহান পাশ ঘুরতে নিলে আমার মুখটা ঝুঁকে থাকার জন্য কোইন্সিডেন্সলি ইহানের গালে আমার ঠোঁটের স্পর্শ লাগে। সাথে সাথে ইহান চোখ মেলে আমাকে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। ঘটনার আকস্মিকতায় আমি স্তম্ভ হয়ে যাই। দ্রুত উঠে দাঁড়াই। সরি সরি বলে নখ কামড়াতে থাকি। ইহান শোয়া থেকে উঠে বসতে বসতে বলে, আমি তো ভেবেছিলাম বিয়ের পর প্রতিটা সকাল এরকম হবে। বউ কিস করে আমাকে ঘুম থেকে জাগাবে। এখন তো দেখছি তুমি আমার থেকেও ফাস্ট। সেটা আগেই শুরু করে দিলে, বলে মুচকি হাসল। আমি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে ঢোক গিলে বলতে থাকি, আপনি যেমনটা ভাবছেন মোটেই তেমনটা নয়। এটা একটা এক্সিডেন্ট ছিল। তবে তুমি চাইলে এমন এক্সিডেন্ট সব সময়ই করতে পারো, আমি বাধা দেব না। চুলের ভাঁজে আঙ্গুল চালনা করে কথাগুলো বলে। আমাদের কথার মাঝেই দেখি ম্যান্ডি উঠে লেজ উঁচু করে মিউ মিউ করছে। হতছাড়া না হতছাড়ি যাই হোক, এই হতছাড়া ম্যান্ডির উপর আমার খুব রাগ হচ্ছে। শুধুমাত্র ওর জন্য আমার মান সম্মানের 12টা বাজল। মনে মনে ভাবছি, তখন ইহান বলে উঠল, যাও আমার জন্য 1 কাপ কফি বানিয়ে আনো। বিছানা থেকে নেমে বলতে থাকে। আমি অবাক হয়ে বলি, কফি বানাবো আমি? তুমি? কেন, তুমি কফি বানাতে পারো না? পারি না না তা নয়, কিন্তু এখানে কেন বানাবো শুনি? তুমি তো বিয়ের পরের কাজগুলো এখন থেকেই শুরু করে দিয়েছ। বিয়ের পর তো সকাল বিকেল বউয়ের হাতের কফি ছাড়া চলবেই না আমার। তাই বলছি এটাও এখন থেকে শুরু হয়ে যাক। আমার চোখের দিকে তাকিয়ে এক ভ্রু উঁচু করে বলে, কি বলো তুমি? আমি পারবো না এখন আপনাদের বাসায় কফি বানাতে। কথা না বাড়িয়ে ফাস্ট কিচেনে যাও, আর আমি ততক্ষণে শাওয়ার নিয়ে আসছি। তারপর তো তোমাকে গানের তালিম দিতে হবে বলে গটগট করে ওয়াশরুমে চলে যায়। আমি মনে মনে হাজারটা গালি দিচ্ছি আর কফি বানাচ্ছি। আমি বানাতে পারি না তা নয়, মোটামুটি কফিটাই একটু বানাতে পারি, এছাড়া কোনো রান্নাবান্না পারি না। ঈশিতা তুই সর, আমি বানিয়ে দেই। না খালামনি, আমি পারবো, তুমি তোমার কাজটা করতে থাকো, আমি আর 5 মিনিটসের মধ্যে ফিনিশ করছি। খালামনি আমার কথা শুনে একটা মিষ্টি হাসি দিয়ে রুটি বানাতে লাগল। জোরে করে ফোন বেজে উঠায়। ইরফান ঘুমের মধ্যে হাতড়িয়ে বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে নাম্বার না দেখে ঘুম ঘুম চোখে কল রিসিভ করে। ফোনের ওপাশ থেকে মিষ্টি কণ্ঠস্বর শুনে এক হাতে চোখমুখ ডলে ইরফান ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আননাউন নম্বর। কে বলছেন আপনি? বোধহয় রং নম্বর হবে। আমি আলিশা বলছিলাম, আপনি ইরফান নন? জি জি, আসলে আপনার নাম্বারটা তো সেভ নেই, সেই জন্য বুঝতে পারিনি। উঠে বসে বলে,
কয়েকদিন ধরেই ভাবি আপনাকে কল করব কিন্তু কোনো সময় আপনি ফ্রি থাকেন, এটা না জানার জন্য আর কল দেওয়া হয়নি। এত সকালে কল করে আপনাকে বিরক্ত করিনি তো? না, ঠিক আছে। তা আপনি কেমন আছেন মিস আলিশা? আপনার বাসার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আপনার বাসার সবাই কেমন আছেন? সবাই ভালো আছে। আম্মু বলছিল, কখনো সময় হলে আমাদের বাসায় আসেন ঘুরতে। আপনার আম্মু বলেছে। আর আপনি? ইরফানের শেষের কথা শুনে আলিশা কিছুটা লজ্জায় পড়ে যায় আর সাথে সাথেই বলে, আচ্ছা এখন আমি রাখছি, বাই বলে দ্রুত ফোন কেটে দেয়। আলিশার বলা কথাগুলো মনে হতেই ইরফান আনমনেই হেসে ফেলে। কফি হাতে ইহানের রুমে এসে দেখি, ইহান রুমে নেই। ওয়াশরুমের দিকে লক্ষ্য করে দেখি দরজা খোলা, তার মানে ওয়াশরুমেও নেই। সারা রুমে দৃষ্টি বুলাতে লাগলাম। রুমটার ডেকোরেশনটা খুব সুন্দর, অফ হোয়াইট কালার করা। পর্দাগুলা হোয়াইট কালারের কিন্তু মাঝে মাঝে সুন্দর ছাপ করা। এসব দেখার মাঝে হঠাৎ, রুমের ডেকোরেশন পছন্দ হয়েছে তোমার? অবশ্য তুমি চাইলে সবকিছু আবার নতুন করে তোমার মনের মতো করে সাজিয়ে নিতে পারো, বেলকনি থেকে আসতে আসতে বলে। ইহানের কথা শুনে আমি বোকা চাহনিতে চেয়ে আছি। স্কাই কালারের টি শার্ট আর অ্যাশ কালারের ট্রাউজারে অসম্ভব সুন্দর লাগছে ইহানকে। হঠাৎ ইহান আমার সামনে অনেকটা এগিয়ে এসে ওর ভেজা চুলের মধ্যে হাত দিয়ে ঝাড়ি দেওয়াতে ফোঁটা ফোঁটা পানি আমার চোখে মুখে ছিটে পড়ে। কি হলো? ইশারায় ইহান বলে। আমি হুঁশে ফিরি তখন জিহ্বা দিয়ে ঢোক গিলে কফির দিকে ইশারা করে বলি, আপনার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আমার হাত থেকে কফি নিয়ে এক চুমুক দিয়ে, তুমি এতটা বাজে কফি বানাও আমার জানা ছিল না। চোখ মুখ কুঁচকে বলল, কি বাজে হয়েছে কফি? কিন্তু আমি তো কফিটা ভালোই বানাই, খারাপ হওয়ার তো কথা নয়। তাহলে আমি ভুল বলছি? আমার দিকে কফির মগটা বাড়িয়ে, নাও টেস্ট করে দেখো। আমি এক চুমুক খেয়ে দেখে কপাল কুঁচকে বলি, কই খারাপ হয়েছে, বরঞ্চ আগের তুলনায় আজকে আরেকটু ভালোই হয়েছে। তুমি নিজে বানিয়েছ, সো তোমার কাছে ভালোই লাগবে। আচ্ছা এখন আর কি করার, কষ্ট করে যেহেতু বানিয়েছ তাই ফেলতে তো আর পারি না, আর অপচয় করা আমি পছন্দও করি না, তাই কষ্ট করে হলেও খাই বলে একটান দিয়ে আমার হাত থেকে কফির মগ নিয়ে খেতে থাকল। সব কিছু যেন আমার মাথার উপর দিয়ে গেল। আমি শুধু বোকা চাহনিতে চেয়ে রইলাম। ইহান খাচ্ছে আর আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। খালামনি নাস্তা করিয়ে তারপর ছেড়েছে। নাস্তা না করে আসতে দেয়নি কিছুতেই। 1 ঘন্টা গানের প্র্যাকটিস করেছি ইহানের সাথে। মনটা খুব খারাপ, ঠিকমতো সুর তুলতে পারছিলাম না, সেই জন্য। ইহান শেষমেশ বিরক্ত হয়ে বলেছে, এখন তোমার মন গানে নেই, অন্য জায়গায় আছে তোমার মন, সো এখন বাদ দেও এসব। বিকেলে আবার ট্রাই করব। আজকে আমি মেডিকেলে যাইনি, ক্লাস হবে না, সবাই তো রিহার্সাল করবে। আর আমার রিহার্সাল তো বাসায়, তাই শুধু শুধু আর যায়নি। এখন আমার রুমে বসে গলা ঝেড়ে বারবার ট্রাই করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। অনেক দিন গান না গাইতে গাইতে গলায় মনে হচ্ছে ঝং ধরে গেছে। চলবে ইনশাআল্লাহ।